Okay, dear learners, we are starting class right now. We have been reading the rules of passage narration in the previous class. The same thing will go on right now. We'll read the rest of the rules. Those are left. And I hope if you attend the class attentively and if you learn the rules, it will be much easier for you to practice passage narration that you have in class 8. Though I have taught this rule in the previous class, I am repeating that topic as it is very important. I couldn't complete it well in the last class because of the shortage of time. প্যাসেজ নারেশন করার ক্ষেত্রে আমরা অনেক সময় অনেকগুলো একই বক্তা একসাথে কয়েকটা বাক্য বলে থাকেন। সেই ক্ষেত্রে আমরা এটা কিভাবে উপস্থাপন করব? এই ক্ষেত্রে আমরা অনেক সময় প্রবলেম ফেস করে থাকি। যে সেম স্পিকার হি ইজ রিপিটিং some sentences. Either it is interrogative or imperative or assertive, especially assertive and interrogative. In that case, how we will present those sentences in passage narration, we'll learn that in this page. প্যাসেজ নারেশনের ক্ষেত্রে কোন স্পিকার পরপর একাধিক উক্তি করলে একাধিক মানে ফুল স্টপ দিয়ে বা কোয়েশ্চেন মার্ক দিয়ে একাধিক সেন্টেন্স থাকবে। বক্তা একটাই কিন্তু সে একাধিক কথা বলবে। সে আমরা এক্সাম্পল দেখলে আরো বুঝতে পারবো কিরকম সেন্টেন্স গুলো। সেই ক্ষেত্রে যদি বাক্যটি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, আমরা প্রথম বাক্য তো আমরা লিখবো রিপোর্টিং ভার্ব দিয়ে। সেকেন্ড টাইম যখন আমরা রিপোর্টিং ভার্ব লিখবো তখন আমরা অ্যাডেড বা ফার্দার অ্যাডেড লিখতে পারি। অ্যাডেড বা ফার্দার অ্যাডেড। অ্যাডেড মানে কি? যোগ করা। ফার্দার অ্যাডেড মানে আরো যোগ করলেন এরকম। আর থার্ড বাক্যের পূর্বে আমরা অলসো সেড, আরো বললেন, এগেইন সেড বা পুনরায় বলবেন, অথবা টোল্ড সেড একই জিনিস, শুধু টোল্ডের পরে অবজেক্ট হলে টু বসবে না, আর সেডের পরে অবজেক্ট বসলেও অবজেক্ট না হলেই ভালো, আর অবজেক্ট হলে টু বসবে। তো অবজেক্ট থাকলে সবসময় আমরা টোল্ড লেখার চেষ্টা করব। সবাইকে বুঝতে পেরেছো এটা? যে অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হয়ে থাকে, যদি গিভেন সেন্টেন্সটা কি হয়ে থাকে, অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে থাকে, তাহলে আমরা প্রথম বাক্যে তো আমরা রিপোর্টিং ভার্ব লিখবো, সেখানে আর অ্যাডেড লাগবে না, সেখানে সেড বা টোল্ড হবে। কিন্তু যখন আমরা সেকেন্ড সেন্টেন্সকে আমরা উল্লেখ করব সেম স্পিকারে, সেই ক্ষেত্রে আমরা সেকেন্ড রিপোর্টিং ভার্বটা কি হিসেবে উল্লেখ করতে পারি? অ্যাডেড অথবা ফার্দার অ্যাডেড। আর থার্ড সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব হিসেবে আমরা অলসো সেড বা এগেইন সেড অথবা টোল্ড। এরপরে যদি অ্যাসার্টিভ না হয়, যদি ইন্টারোগেটিভ হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা সেকেন্ড ইন্টারোগেটিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব হিসেবে আমরা অলসো আস্কড মানে আবার জিজ্ঞেস করলেন, আমরা এরকম একটা আজকে প্র্যাকটিস করব। আর থার্ড বাক্যের আগে আমরা এগেইন আস্কড অথবা ফার্দার আস্ক লিখবো। ঠিক আছে? এটা আমাদের সেন্টেন্সের উপস্থাপনাটা সুন্দর হবে। আমরা একটা এক্সাম্পল দেখি। The lady said to the boy, I will pay for the loss. I know how it happened. I am responsible for this. দেখো স্পিকার একজন কিন্তু। The lady said to the boy, লেডি ভদ্র মহিলা বালকটিকে বলল, I will pay for the loss, একটা বাক্য। I know how it happened, আরেকটা বাক্য। I am responsible for this, আরেকটা বাক্য। তিনটা বাক্য। এখন এই তিনটা বাক্যকে তুমি কিভাবে জয়েন করবা? জয়েন করতে হলে তোমাকে 25 নাম্বার রুলটা হেল্প করবে। দেখো আমরা কিভাবে করবো এটা। দ্য লেডি টোল্ড দ্য বয়, অবজেক্ট থাকলে টোল্ড লেখাই ভালো, সেড না লিখে। টোল্ড দ্য বয় দ্যাট হি উড পে ফর দ্য লস, প্রথম বাক্য আমরা করলাম। দ্য লেডি টোল্ড দ্য বয় দ্যাট হি উড পে ফর দ্য লস। ঢাউক শাখা যদি তোমরা ভয়েস করছো, কিন্তু ন্যারেশন ক্লাস 7 পড়ে আসছো, সো তো আশা করি তোমরা বুঝতে পারছো। একটু খেয়াল করলে বুঝতে পারবে, তোমাদেরকে রুলটা অনেক হেল্প করবে। ওকে, The lady told the boy that he would pay for the loss, প্রথম বাক্যটা শেষ। এরপরে I know how it happened, আমরা দেখো সেকেন্ড বাক্য কি লিখলাম? রিপোর্টিং ভার্ব, she added that, দেখো এখানে she added that, she knew how it happened, দ্বিতীয় বাক্যটা হয়ে গেল। এবারে তৃতীয় বাক্য, I am responsible for this, she further added that, অথবা she again said that, আমরা লিখতে পারি that she was responsible for it, সে এটার জন্য দায়ী ছিল। তাহলে এরকম যদি আমরা একাধিক বাক্য পেয়ে থাকি, আমরা অ্যাডেড দ্যাট, ফার্দার অ্যাডেড অথবা অলসো সেড বা এগেইন সেড, টোল্ড দেখি আমরা সেই বাক্যগুলোকে রিপোর্টিং ভার্ব দিয়ে সেই বাক্যগুলো আমরা কমপ্লিট করতে পারি। এবারে আসো আমরা দুইটা বাক্যের ক্ষেত্রে আমরা কি করব? একই প্রকারের বাক্য পরপর দুইবার আসলে, হ্যাঁ কে কিছু বলছো? স্যার বলতে চাচ্ছিলাম ওই যে ওইখানে আই এম রেসপন্সিবল ফর দিস, এখানে স্যার দিস এর পরিবর্তে দ্যাট হয়ে যাবে না স্যার? না, দিস যখন আই এম রেসপন্সিবল ফর দিস, দিস যখন প্রনাউন হবে সে প্রনাউন দিস ইট হয়ে যায়। দিস যখন প্রনাউন হবে যখন সে দিস কি হয়ে যায়? ইট হয়ে যায়। এখানে দিসটা হচ্ছে প্রনাউন, ডেমনস্ট্রেটিভ প্রনাউন। যখন দিসটা সময় বোঝাবে, দিসের পর যখন টাইম এক্সপ্রেশন শব্দ থাকবে তখন সে দিসটা দ্যাট হয়ে থাকে। দিস ডে দ্যাট ডে, দিস নাইট দ্যাট নাইট। কিন্তু যদি দিস পরে কোনো ওয়ার্ড না থাকে তার মানে সে দিসটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রনাউন আর সে দিস ইট হয়ে যায়।
একই প্রকারের বাক্য পরপর দুইবার আসলে এন্ড দ্বারা সংযুক্ত করা সবচেয়ে ভালো। একই প্রকারের বাক্য দুইবার আসলে কি হবে, পরপর দুইবার আসলে কি করবা, এন্ড দিয়ে সংযুক্ত করে দেবা, এটা হচ্ছে সবচেয়ে ভালো। একই প্রকারের বাক্য পরপর দুইবার আসলে এন্ড দ্বারা সংযুক্ত করা ভালো। এক্ষেত্রে রিপিটিং ভার্ব দ্বিতীয়বার উল্লেখ করার প্রয়োজন নেই। যে দুইটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, দুইটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, শুধু এন্ড দিয়ে সংযুক্ত করে দিবা, কিছু করা লাগবে না। দেখো একটা এক্সাম্পল দেখো, হি সেড আই অ্যাম গোয়িং নাও, আই উইল কাম টুমরো। বক্তা এখানে হি একজন, কয়টা কথা সে বলেছে, আই অ্যাম গোয়িং নাও একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আই উইল কাম টুমরো আরেকটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন এই দুইটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে তুমি যখন ইনডাইরেক্ট করবে ফার্স্ট নারেশনে, এন্ড দিয়ে সংযুক্ত করে দিবা। এটা হচ্ছে সবচেয়ে ভালো নিয়ম এবং এটা সবচেয়ে কম্প্রিহেন্সিভ, করতেও সুবিধা হয়, খাতা দেখতেও সুবিধা। তাহলে অ্যান্সারটা কি হবে, হি সেড দ্যাট হি ওয়াজ গোয়িং দেন, দেখো আই অ্যাম গোয়িং দেন, হি ওয়াজ গোয়িং দেন এন্ড হি উড গো দ্য ফলোইং ডে, এন্ড তার এন্ড দিয়ে সংযুক্ত করে দিলাম। তাহলে এরকম দুইটা অ্যাসার্টিভ বা দুইটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আসলে এন্ড দিয়ে সংযুক্ত করে দিবা। তবে সেকেন্ড টাইম কিন্তু এখানে আর রিপোর্টিং ভার্বের প্রয়োজন নেই, কারণ দুইটাই অ্যাসার্টিভ সেন্টেন্স। যখন দুইটাই অ্যাসার্টিভ সেন্টেন্স হবে, দুইটা ইন্টারোগেটিভ হবে, এন্ড দিয়ে সংযুক্ত করবে, তবে সেকেন্ড টাইম রিপোর্টিং ভার্বের প্রয়োজন হবে না। তবে প্রয়োজন হবে কখন, কিন্তু ভিন্ন প্রকারের বাক্য হলে দ্বিতীয়বার রিপোর্টিং ভার্ব উল্লেখ করতে হবে। যেমন হি সেড টু মি আই ডিড নট সি ইউ ইয়েস্টারডে, হোয়ার ডিড ইউ গো। দেখো এখানে দুইটা বাক্য, একই স্পিকার, একজনই বক্তব্য, কিন্তু একটা হচ্ছে অ্যাসার্টিভ আর একটা হচ্ছে ইন্টারোগেটিভ। এই ক্ষেত্রে কিন্তু সেকেন্ড টাইম রিপোর্টিং ভার্ব উল্লেখ করতে হবে, কারণ একটা হচ্ছে অ্যাসার্টিভ আর একটা ইন্টারোগেটিভ। সেম এখানে দুইটা অ্যাসার্টিভ ছিল, এজন্য আমরা সেকেন্ড টাইম এখানে এন্ড, দেখো এন্ড এর পরে কিন্তু এখানে কোনো রিপোর্টিং ভার্ব নেই, কিন্তু এখানে লাগবে, কারণ এখানে একটা হচ্ছে অ্যাসার্টিভ আর একটা হচ্ছে ইন্টারোগেটিভ। তাহলে অ্যান্সারটা কি হবে, হি টোল্ড মি দ্যাট হি হ্যাড নট সিন মি দ্য প্রিভিয়াস ডে এন্ড আস্কড মি হোয়ার আই হ্যাড গন। এখানে শুধু এন্ড হোয়ার আই হ্যাড গন লিখলে হবে না, কারণ সেকেন্ড বাক্যটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে সেকেন্ড বাক্যের আগে তোমাকে রিপোর্টিং ভার্ব উল্লেখ করতে হবে সেন্টেন্স অনুযায়ী। ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে আস্ক বসে, এজন্য আস্কড বসেছে। আর কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন? এই পেজটা তোমরা বুঝতে পারলে তোমাদের জন্য প্যাসেজ ন্যারেশন করাটা অনেক সহজ হয়ে যাবে। অনেক সময় আমরা প্রেজেন্টেশনে করতে গিয়ে আমরা এই প্রবলেমগুলো ফেস করি, আশা করি আর প্রবলেমগুলো ফেস করবে না। ওকে, এরপর আরেকটা রুলস দেখো, একই বক্তা পরপর দুটি উক্তির দ্বিতীয়টি কারণ বোঝালে সিন্স অ্যাজ বা। ওকে, একই পরপর দুটি উক্তির দ্বিতীয়টি কারণ বোঝালে আর এন্ড দ্বারা সংযুক্ত করা যাবে না, তখন সংযুক্ত করতে হবে সিন্স অ্যাজ বা বিকজ দিয়ে। এক্ষেত্রে রিপোর্টিং ভার্ব দ্বিতীয়বার উল্লেখ করার প্রয়োজন নেই। এক্ষেত্রেও যদি দুইটা একই রকম বাক্য হয়, একই রকম বাক্য হলেও দ্বিতীয় বাক্যের আগে রিপোর্টিং ভার্ব লাগবে না, তবে আলাদা হলে দ্বিতীয় বাক্যের আগে রিপোর্টিং ভার্ব লাগবে। আই মিসড দ্য মিটিং, আই ওয়াজ সিক, হি সেড। দেখো এখানে আমি মিটিংটা মিস করেছিলাম, কারণটা কি, আমি অসুস্থ ছিলাম। সো এখানে এন্ড দেওয়া যাবে না, এখানে কি সংযুক্ত করতে হবে, সিন্স অ্যাজ বা বিকজ দিয়ে সংযুক্ত করতে হবে। আর যেহেতু এখানে দুইটাই অ্যাসার্টিভ সেন্টেন্স, এখানে সেকেন্ড টাইম রিপোর্টিং ভার্বের প্রয়োজন নেই। অ্যানসারটা কি হবে, হি সেড দ্যাট হি হ্যাড মিসড দ্য মিটিং অ্যাজ সিন্স অথবা বিকজ হি হ্যাড বিন সিক। এখানে সেকেন্ড টাইম কি আমরা রিপোর্টিং ভার্ব উল্লেখ করেছি, নো, কারণ একই বাক্য। প্রেজেন্ট এখন 70 জন, মাশাআল্লাহ, ভেরি গুড। ওকে, ওই যে সরি, আসসালামু আলাইকুম স্যার, একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো। ইউ আর ওয়েলকাম। আজকে কি দুইটা সেকশন একসাথে ক্লাস হচ্ছে? হ্যাঁ, দুইটা সেকশন একসাথে ক্লাস হচ্ছে, বিকজ অফ দ্য শর্টেজ অফ টিচার। আর তোমাদের ইংলিশ টিচার আজকে কি ছুটি নিয়েছেন হয়তোবা। ওকে, 28 রুল, সরি বা আই এম সরি থাকলে রিপোর্টিং ভার্ব হিসাবে অ্যাপোলোজাইজড লিখবা। অ্যাপোলোজাইজ লেখা যায় বা সিক পার্ডন লেখা যায়, অনেকভাবে এটা করা যায়, অথবা আই এম সরি, হি ওয়াজ সরি ভাবে করা যায়, তবে অ্যাপোলোজাইজড দিয়ে করাটা সবচেয়ে ভালো। তারপরে অবজেক্ট বসবে, যেমন দেখো সুন্দর লাগে। হ্যাঁ, হি সেড টু দ্য টিচার আই এম সরি, হি অ্যানসারটা কি হবে, হি অ্যাপোলোজাইজড টু দ্য টিচার, অথবা হি সাউট পার্ডন টু দ্য টিচার, অথবা হি সেড টু দ্য টিচার দ্যাট হি ওয়াজ সরি, এটাও লিখতে পারো। আবিদ হাসান কি এ শাখার রুল 303? জি স্যার। আচ্ছা, তারপরে তাহলে এইভাবে সরি থাকলে বা আই এম সরি থাকলে আমরা এইভাবে করতে পারি। অ্যাপোলোজাইজড দিয়ে করাটাই চেষ্টা করবো, যদি না পারো তাহলে সংক্ষেপে যেটা, হি সেড টু দ্য টিচার দ্যাট হি ওয়াজ সরি, অথবা হি সাউট পার্ডন টু দ্য টিচার, আর সবচেয়ে ভালো হি অ্যাপোলোজাইজড টু দ্য টিচার। ওকে, অনেক সময় কম্পাউন্ড সেন্টেন্স এ অর থাকলে উক্ত অরের পরিবর্তে আদারওয়াইজ বসে, এগুলো ফেজ নারেশনের রুল। স্পিক দ্য ট্রুথ অর ইউ উইল বি পানিশড, এটা ফেজ নারেশন থেকে আমি এক্সাম্পলটা নিয়েছিলাম। এরকম তোমরা ফেস করবে যখন প্র্যাকটিস করবে, এরকম সেন্টেন্স দেখতে পাবে তোমরা, এরকম অরের পরিবর্তে আদারওয়াইজ বসবে। দ্য ম্যান ওয়ার্নড দ্য বয়, ওয়ার্নড সতর্ক করলেন,
যে টু স্পিক দ্য ট্রুথ, সত্য কথা বলতে, আদারওয়াইজ না হয় হি উইল বি পানিশড, তাকে পানিশমেন্ট দেওয়া হবে। ওকে, অ্যানাদার ইম্পর্টেন্ট প্যাসেজ নারেশনস রুল, হোয়াই থাকে অনেক সময়। আমি আজকে যেটা চাচ্ছি তোমাদের করাতে সেখানে হোয়াই আছে। এর হোয়াই থাকলে তোমরা কি করবে? হোয়াই এর পরিবর্তে ওয়ান্টেড টু নো দ্য রিজন বসে, অথবা আরো অন্য কিছু বসতে পারে, ওয়ান্টেড টু নো দ্য রিজন, অথবা হি আস্কড দ্য রিজন, অনেক কিছু হতে পারে। তবে এটা লেখা ভালো, ওয়ান্টেড টু নো দ্য রিজন, হোয়াই এর পরিবর্তে। এটা ফ্রেজটা তোমরা এটা লিখে নিতে পারো খাতায়। হোয়েন উইল ইউ গো টু মার্কেট, রাবিদ সেড টু শিহাব, রাবিদ শিহাবকে বললো তুমি কখন বাজারে যাবে? হোয়াই। উত্তর না দিয়ে কি বললো? হোয়াই। এই হোয়াইটা অনেক ক্ষেত্রে আসতে পারে। কেন কেন তুমি আমাকে জিজ্ঞেস করছো? তাহলে আমরা এই হোয়াইয়ের পরিবর্তে কি লিখতে পারি? Wanted to know the reason. Sir, wanted to know the reason. Rabid asked Shihab when he would go to market. Shihab wanted to know the reason. অনেকে আবার asked him why লেখে, সেটা হয়ে যায়। asked him why লিখলেও কিন্তু হয়ে যাবে। asked him why, সেটাও কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট। ওকে, ডিরেক্ট স্পিচ রিপোর্টিং ভার্ব হিসাবে asked, cried, muttered, replied থাকে। ডিরেক্ট স্পিচ করার সময় উক্ত ভার্বগুলো পরিবর্তন হবে না। অনেক সময় আমরা প্রেজেন্টেশন করার সময় দেখবা ask লেখা আছে, said না লিখে কি লেখা আছে? ask লেখা আছে, cried লেখা আছে, muttered লেখা আছে, replied লেখা আছে। তো এই ভার্বগুলোর পরিবর্তন হবে না, এই ভার্বগুলো রিপোর্টিং ভার্ব হিসেবে বসে যাবে। যেমন I am responsible for this, the man muttered, ভিড় করে বলল যে আমি এর জন্য দায়ী। তাহলে এখানে muttered কি হবে? muttered-ই পরিবর্তন হবে না। the man muttered that he was responsible for it। ওই একটা কোশ্চেন করছিল যে স্যার এখানে this that হয়নি কেন, এরকম আরেকটা এসেছে এখানে। অ্যাকর্ডিং টু থমসন মার্টিনেট, যদিও আমাদের যে অ্যাডভান্স আমাদের যে সলিউশন গুলো আছে সেখানে ওরা দিসকে যেখানে দিস পেয়েছে দ্যাট বানিয়ে দিয়েছে। মার্টিনেট ওয়ার্ল্ড রিনাউন্ড ইংলিশ গ্রামাটোরিয়ান, তার মধ্যে তিনি অনেকগুলো অনেকগুলো এক্সাম্পল তার বইতেই আছে যে দিস যখন প্রনাউন হবে, তখন সে দিসটা কি হয়ে যাবে? আর দিসটাকে প্রনাউন কিভাবে বুঝবা? দিসের পর যদি আর কোনো ওয়ার্ড না থাকে, ইট, এটা প্রনাউন বুঝার একদম ইজি টেকনিক টু আন্ডারস্ট্যান্ড। ওকে, আমরা অনেক সময় স্যার বা ম্যাডাম দেখতে পাই পেজ নারেশনে, তাই না? স্যার বা ম্যাডাম দেখতে পাই। এখন সেই স্যার বা ম্যাডামকে কি করবা? অনেকে কিন্তু আনফরচুনেটলি অ্যাড্রেসিং অ্যাজ লিখে ফেলে। নো, স্যার বা ম্যাডাম থাকলে অ্যাড্রেসিং অ্যাজ, এটা খুবই আনস্মার্ট একটা রুল। যদি তুমি করে ফেলে গ্রামাটিক্যালি হয়ে যাবে, বাট নেভার ডু দিস। স্যার বা ম্যাডাম থাকলে সেই স্যার বা ম্যাডামের পরিবর্তে কি লিখবা? রেসপেক্টফুলি অথবা politely। তবে সেটা কোথায় লিখবা? Respectfully বা with respect। হ্যাঁ, উইথ রেসপেক্ট ওর লিখতে পারো, রেসপেক্টফুলি বা পোলাইটলি। তবে এটা কোথায় লিখবে এটা নিয়ে একটু সমস্যা হয়। এখানে রেসপেক্টফুলি বা পোলাইটলি বা উইথ রেসপেক্ট এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। তো এই অ্যাডভার্ব অফ ম্যানার তুমি কোথায় বসাবা? এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস এর রুল। দেখো এখানে আমি লিখে দিয়েছি, রেসপেক্টফুলি বা পোলাইটলি থাকলে অবজেক্ট এর পরে বসে। মানে তুমি যে ভার্বের সাথে বসাবা সেই ভার্বটা যদি ট্রানজিটিভ ভার্ব হয় তাহলে তার একটা অবজেক্ট থাকবে, সেই অবজেক্টের পরে বসবে। আর যদি অবজেক্ট না থাকে তাহলে ভার্বের পরে বসা দিবে। হ্যাঁ, ভার্বের পরে বসা দিবে। এক্সাম্পল দেখো, the man said to the manager, may I go sir? may I go sir? আমি কি যেতে পারি? তাহলে এখানে দেখো said to the manager, এই said ভার্বের অবজেক্ট আছে, অবজেক্টটা হচ্ছে ম্যানেজার, তাহলে আমরা ম্যানেজারের পরেই বসাই দিব। দেখো the man requested the manager, যেহেতু এটা রিকোয়েস্ট বোঝাচ্ছে এখানে টোল্ড দিলেও হবে। the man requested the manager respectfully, তার মানে তুমি যদি লেখো respectfully the man requested the manager, ভুল হবে। the man respectfully requested the manager, এটা ভুল হবে। বলতে হবে the man requested the manager respectfully or politely if he might go। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু গ্রামার একদম কারেক্ট পজিশন। তবে যদি এখানে the manager না থাকতো তাহলে রিকোয়েস্টেড এর পরেই বসে যেত। খেয়াল করবা, যদি অবজেক্ট না থাকে, রিপোর্টিং ভার্বের অবজেক্ট না থাকে তাহলে ভার্বের পরেই বসা দিবা। আর যদি অবজেক্ট থাকে সে অবজেক্টের পরে রেসপেক্টফুলি অথবা পোলাইটলি লিখে দিবা, শেষ, কোনো ঝামেলা নেই। ওকে, অ্যানাদার ইম্পর্টেন্ট রুল, অনেক সময় প্যাসেজ নারেশনে সাহায্য প্রার্থনা করতে এক্সকিউজ মি, সরি টু ডিস্টার্ব ইউ থাকে। সেই সরি টু ডিস্টার্ব ইউ বা এক্সকিউজ মি এর পরিবর্তে আমরা কি লিখবো? ইনডাইরেক্ট স্পিচের শুরুতে সিকিং অ্যান এক্সকিউজ, মানে ক্ষমা প্রার্থনা করা। তুমি কাউকে বলছো এক্সকিউজ মি, ক্যান ইউ গিভ মি এ পেন? মানে তুমি তাকে ব্যাংকে যাও, অনেক সময় কোনো কাজে তার কাছে কোনো পেন নেই, প্রজেক্টটা সাইন করতে লিখতে হবে, সে তোমাকে বলছে এক্সকিউজ মি বা সরি টু ডিস্টার্ব ইউ, আমি যে আপনার কাছে কলমটা চাচ্ছি সেজন্য আমি দুঃখিত। এজন্যই সিকিং অ্যান এক্সকিউজ বসবে। সিক মানে প্রার্থনা করা আর এক্সকিউজ মানে ক্ষমা। এক্সকিউজ স্যার এভাবে বলা যাবে না? স্যার ড্রয়িং দ্যাট
drawing the attention of the এটা আমরা গত ক্লাসে পড়েছিলাম হাই হ্যালো ওই ক্ষেত্রে বসবে। এই ক্ষেত্রে এক্সকিউজ মি এর ক্ষেত্রে drawing the attention না লিখে এটা লেখা ভালো, অর্থটা ক্লিয়ার হয় বেশি। Excuse me, can you give me a pen? A man standing by me said to me. একজন মানুষ আমার পাশে দাঁড়িয়ে বলল, এক্সকিউজ মি, ক্ষমা করবেন, আমাকে একটা কলম দিবেন? এই কথা বলে কিন্তু সে তার কাছে ক্ষমাই চাচ্ছে যে আপনাকে আমি ডিস্টার্ব করছে। এক্ষেত্রে ড্রয়িং দ্য অ্যাটেনশন না বসে একটাই বসবে, সিকিং অ্যান এক্সকিউজ বসবে। তাহলে অ্যানসারটা কি হবে? সিকিং অ্যান এক্সকিউজ। এটা প্রথমেই বসবে, সেন্টেন্সের প্রথমেই বসবে, সিকিং অ্যান এক্সকিউজ আ ম্যান স্ট্যান্ডিং বাই মি। আ ম্যান স্ট্যান্ডিং বাই মি asked me if I could give him a pen. তাহলে এরকম এটা আমরা অনেক ফেস করব যখন ফ্যাসিনেশন করবা, তোমরা প্র্যাকটিক্যালি তোমরা যখন এগুলো প্র্যাকটিস করবা, তোমরা এক্সকিউজ মি, সরি টু ডিস্টার্ব ইউ, হাই হ্যালো ওয়েল, এগুলো তোমরা অনেক ফেস করবা, স্যার ম্যাডাম, এগুলো আমরা গত ক্লাসে অনেকগুলো রুলস পড়েছিলাম। যারা গত ক্লাস করেছো অবশ্যই পেয়েছো, রেকর্ড ক্লাসটা আমি দিই নাই, আজকে দিয়ে দিব একসাথে, এটা সকালে দিয়ে দেব। ওকে স্যার রেকর্ড ক্লাসটা আমরা কোথায় পাবো? রেকর্ড ক্লাস ফেসবুক গ্রুপে আমার ইয়েতে পাবা। You can go to my YouTube channel AM English Method. তুমি কি ঢাক শাখার জিজ্ঞেস করছো না ডায়না শাখার? জি স্যার, ঢাক সেকশনের। আচ্ছা, তোমাদের গ্রুপে আজকে শেয়ার করে দিবনি আমার চ্যানেল লিংকটা, ওখানে স্যার ইউটিউবে পাবো না স্যার? স্যার ইউটিউবে পাবো না স্যার? প্রত্যেকটা ক্লাসে আছে। আমি ন্যারেশনের উপর, এটা আমার 4th ক্লাস, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, থার্ড ক্লাসটা দিই নাই, থার্ড ক্লাসটা কালকে সময় পাইনি, আজকে দিয়ে দেব। ওকে, লাস্ট রুল ফর প্যাসেজ ন্যারেশন, প্লিজ থাকে অনেক সময়, আমরা প্লিজ দেখি না? প্লিজ এটা কমন একটা ওয়ার্ড থাকে। এই প্লিজ এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? এটা দুইটা রুলস রয়েছে, রিকোয়েস্টেড লিখতে পারি। যেমন দেখো, হি সেড টু মি হেল্প মি প্লিজ, সে আমাকে বলবো দয়া করে আমাকে সাহায্য করো। তাহলে আমরা এই প্লিজ এর পরিবর্তে প্লিজ এর পরিবর্তে আমরা কি লিখবো? রিকোয়েস্টেড মি টু হেল্প হিম, মানে রিকোয়েস্টটা রিপোর্টিং ভার্ব হিসেবে বসবে, এখানে সেড এর পরিবর্তে রিকোয়েস্টেড বসবে। তাহলে প্লিজ, আমরা যখন প্লিজ এর পরিবর্তে রিকোয়েস্টেড লিখবো, প্লিজ লেখা যাবে না, প্লিজ কখনোই লেখা যায় না, যেভাবে করি না কেন প্লিজ কিন্তু আর বসবে না। ডিরেক্ট স্পিচে যখন প্লিজ থাকবে, ইনডাইরেক্ট স্পিচে আর প্লিজ বসবে না, প্লিজ এর পরিবর্তে রিকোয়েস্টেড বসবে। হি রিকোয়েস্টেড মি টু হেল্প হিম। তবে এটাকে আরেকভাবে করা যায়, প্লিজ এর পরিবর্তে পোলাইটলি বা কাইন্ডলিও লেখা যাবে, তবে সেই ক্ষেত্রে আর রিকোয়েস্টেড লেখা যাবে না। যখন তুমি রিকোয়েস্টেড লিখবা না, তখন পোলাইটলি অথবা কাইন্ডলি লিখবা। যেমন দেখো, সেম এক্সাম্পল, হি টোল্ড মি পোলাইটলি অথবা কাইন্ডলি টু হেল্প হিম। এখানে কিন্তু আর আমি রিকোয়েস্টেড লিখি না, দেখো টোল্ড লিখেছি, সেম কোশ্চেন টোল্ড লিখেছি। টোল্ড লিখলে অথবা সেড লিখলে, অন্য কোনো ভার্ব লিখলে তখন পোলাইটলি অথবা কাইন্ডলি লিখবা। তবে সে এখানেও এই পোলাইটলি বা কাইন্ডলি অবজেক্টের পরে বসবে, কারণ এটাও অ্যাডভার্ব অফ ম্যানার। দেখো, টোল্ড হচ্ছে এখানে ট্রানজিটিভ ভার্ব, মি হচ্ছে অবজেক্ট, তারপরে বসেছে পোলাইটলি বা কাইন্ডলি। এটা হচ্ছে প্লেসমেন্ট। এখানে আমরা অনেকে ভুল করি এগুলো, যে হি টোল্ড মি টু হেল্প হিম কাইন্ডলি, অনেকে আমরা শেষে বসিয়ে দিই, অনেকে আমরা প্রথমে বসিয়ে দিই। এই জন্য আসলে আমি রুলটা রিপিট করছি, কারণ অনেককে পড়াইতে গিয়ে আমি দেখেছি যে কোথায় কোথায় ভুল হয়, এগুলো খেয়াল করবা। বিশেষ করে রেসপেক্টফুলি পোলাইটলি আর এখানে পোলাইটলি কাইন্ডলি, এগুলো প্লেসমেন্টে, অ্যাডভার্ব অফ প্লেস বলতে একটা রুলস আছে গ্রামারে, ওই রুলস অনুযায়ী এগুলো এভাবে বসবে। ও আরেকটা রুলস আছে 35 OIC, এটা আমার মনে আছে গত 2019 সালে মনে হয় আমি ডাহুক শাখার ইংলিশ টিচার, সাবজেক্ট টিচার ছিলাম ডাহুক শাখার, এখন ডায়না। তো ওদেরকে করাতে গিয়ে কোন একটা টেস্ট পরীক্ষায় এরকম একটা ফ্রেজ পেয়েছিলাম OIC, সেখান থেকে আমি রুলসটা এখানে অ্যাড করেছি। OIC তোমরা হয়তো টেস্ট পেপার দেখলে দেখতে পাবো, এটা 2019 সালের। এরকম অনেক সময় OIC দিয়ে প্যাসেজ ন্যারেশনে থাকে, সেই OIC-টা আমরা কি করব? OIC মানে কি? তুমি যদি গুগলে সার্চ দাও, OIC লিখে, প্রত্যেকটা মানে সার্ভারের মিনিং একটাই আসবে, আই গট অর আন্ডারস্টুড ইট। OIC মানে আমি বুঝতে পেরেছি। OIC এটা দেখবা অনেকে আছে এরকম, আমার এক ফ্রেন্ড ছিল এরকম, আমার ইন্টারমিডিয়েট লাইফে নামে, ওর কথাটা বল OIC। তুমি একটা কথা বললা, তখন সেই ব্যাপারটা বুঝতে পারে OIC, বাসার বেটা বুঝতে পারে OIC। এটা অনেকে আছে, এটা একটা অভ্যাস, OIC কথায় বলে, তোমরা হয়তো পেতে পারো। আমার একটা বন্ধু আছে, এই OIC মানে কি? আমি বুঝতে পেরেছি। OIC মানে কি? আমি বুঝতে পেরেছি। তাহলে আমরা ওই OIC-টা লেখা যাবে না, এখানে সি মানে দেখা না, এখানে ওহে মিস্টার ওহে, বুঝতে পারছো? এখানে সি মানে দেখা না, অনেকে কিন্তু এখানে সি কে স বানিয়ে দিবে, ঠিক আছে, মানে সি এর পাস্ট ফর্ম স। নো, এখানে সি মানে দেখা না, এখানে সি মানে কি? আমি বুঝতে পেরেছি। এই সিটা উঠে গিয়ে কি হবে? আন্ডারস্টুড অথবা গট ইট হবে। একটা এক্সাম্পল দেখো, দ্য ম্যান সেড, মানুষটি বলল OIC। OIC মানে কি? আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। তাহলে অ্যানসারটা কি হবে? দ্য ম্যান সেড দ্যাট হি আন্ডারস্টুড ইট অথবা গট ইট।
আন্ডারস্টুড মানে বুঝতে পারা, গট মানেও বুঝতে পারা। আন্ডারস্টুড ইট অথবা গট ইট। Got it. আরেকটা রুলস রয়েছে 36, ভেরি ইম্পর্টেন্ট রুল। তোমরা এই বাট রুল দেখে তোমরা অনেক ফেস করবে বাটটা। ফেসিস নারেশন দেখো প্রায় ফেসিস নারেশনে বাট আছে। আমি এটা নিজেই অ্যাড করেছিলাম, দেখি স্টুডেন্টরা প্রায় কোশ্চেন করে স্যার বাটকে কি করব। তো আমরা এক্সপেরিয়েন্স থেকে ইয়ে করে আমি বাটটা এখানে লিখেছি। বাট মূলত তিন ধরনের রুল হয়, তিনটা রুল এখানে আছে। বাট বাক্যের মুড অনুযায়ী বাট কখনো উঠে যায়, আবার কখনো লিঙ্কের হিসেবে বসে, আবার কখনো বাট দ্বারা সন্দেহ বুঝালে বিং কনফিউজড বসে। তিনটা রুল। বাট হ্যাজ 3 রুলস। তো বেশিরভাগ সময় বাট কি হয়ে যাবে, উঠে যাবে। বাটটাকে উঠিয়ে দিয়ে তুমি রিপোর্টিং ভার্ব দিয়ে তুমি লিখে ফেলবে। 2 নাম্বারটা একটু বলতে পুরোটা ক্লিয়ার করছি। বাক্যের মুড অনুযায়ী বাট কখনো উঠে যায়, মানে বাক্যের অর্থ অনুযায়ী বাটের প্রয়োজন নেই আর। তুমি যখন রিপোর্টিং ভার্ব দিয়ে তুমি অ্যাড করে দিবা, তোমার বাটটা উঠে দিবা তুমি। আবার কখনো লিঙ্কার হিসেবে বসে যাবে, আবার কখনো তুমি লিঙ্কার হিসেবে মানে কি বাটটা থাকবে। আর বাট আসলে একটা লিঙ্কার। বাট আসলে কি একটা লিঙ্কার। এটা দুইটা ক্লজকে সংযুক্ত Linker. বা কানেক্টর হিসেবে কাজ করে, দুইটা সেন্টেন্সকে সংযুক্ত করে থাকে। যদি প্রয়োজন হয় অর্থের জন্য, তখন তুমি বাটটাকে রেখে দিবা। যদি তুমি দেখো যে বাটটাকে রেখে তুলে দিলে অর্থের কি হবে, অর্থের কনসিস্টেন্সি নষ্ট হয়ে যাবে, সেই ক্ষেত্রে তুমি বাটটা রেখে দিবা। ঠিক আছে? প্রথম কথা হচ্ছে বাটকে উঠে দিলে সমস্যা নেই, বাট অর্থের কোনো পরিবর্তন করবে না, বাটকে উঠে দিবা। আর যদি মনে করো যে বাটটা না উঠালে এখানে অর্থের কোনো পরিবর্তন হয়ে যাবে, অর্থটা ক্লিয়ার হচ্ছে না, তাহলে সেই বাটকে লিঙ্কার বা কানেক্টর হিসেবে ব্যবহার করবা। আবার কখনো বাট দ্বারা কনফিউশন প্রকাশ পায়। কি প্রকাশ পায়? সন্দেহ প্রকাশ পায়। সেই ক্ষেত্রে ওই বাটের পরিবর্তে বিং কনফিউজড বসবে। সব ক্ষেত্রে না, তুমি আবার কনফিউজ হয়ে না, মানে বিং কনফিউজড পরে তুমি নিজে কনফিউশন হয়ে যাও না, তুমি নিজে কনফিউজড হয়ে যেও না। দেখো এখানে একটা एग्जांपल দেখো, বাট ইউ আর অনলি ফর জেরি, দ্য অথরেস সেড টু হিম। তুমি লুক এট দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স, বাট ইউ আর অনলি দ্য অথরেস সেড টু হিম। অথরেস জেরিকে বললো তোমার বয়স মাত্র 4 ছিল। কি বোঝাচ্ছে এখানে বাট দ্বারা? কনফিউশন বোঝাচ্ছে না? কনফিউশন। মানে এখানে আমি আগে পরেরটা বলি, জেরির বয়স যখন 12 বছর ছিল, এতিমখানায় লেখিকা, এটা মাদারিন মিনভাইল নামে একটা বিখ্যাত একটা নোবেল, আমেরিকান নোবেল। হ্যাঁ, তো লেখিকা তাকে জিজ্ঞেস করলো যে তোমার মা দেখতে কেমন। তো সে তার মায়ের খুব সুন্দর একটা বর্ণনা দিয়েছে। তখন লেখিকা বলতেছে বাট ইউ আর অনলি ফর জেরি। উনি একটু কনফিউশন পড়ে গেছে যে 4 বছর বয়স, সে এখানে এতিমখানায় এসেছে, এখনো সে তার মায়ের অবয়ব সব বর্ণনা করছে। লেখিকার কাছে কি মনে হলো, একটু বিস্মিত বা একটু সারপ্রাইজ, তিনি একটু কনফিউশনে পড়ে গেলেন যে কিভাবে ছেলেটা এখনো সবকিছু মনে রাখছে। তাহলে এখানে বাট দ্বারা কিন্তু একটা কনফিউশন প্রকাশ পাচ্ছে। এটা কিন্তু আমি প্যাসেজ নারেশন থেকে নিয়েছি, ক্লাস 8 এ কোনো একটা টেস্ট পরীক্ষায় এসেছে, সেখান থেকে বাক্যটা আমি তুলে এনেছি তোমাদেরকে বোঝানোর জন্য। বাট ইউ আর অনলি ফর জেরি, এখানে বাট কিন্তু উঠে যাবে, উঠে গিয়ে সে বাটের পরিবর্তে কি বসবে, বিং কনফিউজড বসবে। এর মানে এই নয় যে প্রত্যেকটা জায়গায় বাটের পরিবর্তে, এটা বুঝতে হবে ভালো করে, তোমার সেন্টেন্সটা বুঝতে হবে। প্যাসেজ নারেশন মানে কি, তোমাকে প্যাসেজটা বুঝতে হবে, বুঝেই তোমাকে সেই রুলটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে অ্যানসারটা কি হবে? বিং কনফিউজড, দ্য অথরেস টোল্ড জেরি দ্যাট হি হ্যাড বিন অনলি ফর। বিস্মিত হয়ে বা সন্দেহ হয়ে, সে কনফিউজড হয়ে লেখিকা জেরিকে বলল তোমার বয়স, তার বয়স মাত্র 4 ছিল, 4 ছিল। এই হচ্ছে বাট। আমি বাটটা রিপিট করলাম। বাট বেশিরভাগ ক্ষেত্রে বাট উঠে যাবে, তবে কখনো কখনো অর্থের কনসিস্টেন্সির জন্য বাটকে তুমি লিঙ্কার বা কানেক্টর হিসেবে ব্যবহার করতে পারো। আর বাট দ্বারা যখন কনফিউশন বোঝাবে, কি বোঝাবে? কনফিউশন। সন্দেহ বোঝাবে, তখন বিং কনফিউজড লিখবা। তবে ভেরি কেয়ারফুল, তুমি নিজে কনফিউজ হইও না, এটা করতে গিয়ে নিজে কনফিউজ হইও না। বুঝতে পেরেছো? এখানে অনেকগুলো নারেশন আছে, এগুলোর প্রয়োজন নেই। আর তোমাদের এক্সক্লেমেটরি এগুলো গত বছর 7 করেছিলাম। এটা করো সবাই, মোর দ্যান 5 মিনিট আছে, সবাই এটা অ্যানসারটা লেখো। যারা তারা পারবা লেখো, টেস্টটা একবার পড়ো, পড়ে এটাকে প্রশ্ন তুলবো, লেখো। হ্যাঁ, খাতা লেখো। The woman asked the manager where he was from. Where are you from? কে জিজ্ঞেস করে, তোমাকে সম্পূর্ণ প্যাসেজটা পড়ে বের করতে হবে কে কার সাথে কথা বলেছে। এখানে মূলত কথা কে কার সাথে বলছে? The woman আর stranger, unknown person. The woman asked the manager where he was from. ওয়াসটা সাবজেক্টের পরে বসবে। The stranger replied that he was from Dhaka. দেখো শুধু একটা ওয়ার্ড আছে, এটা গত ক্লাসে কিন্তু পড়েছিলাম, গত ক্লাসে আমরা পড়েছিলাম। ফাইন, একটা ইয়া ছিল যে একটা ওয়ার্ড হলে কিন্তু আমি ইনডাইরেক্টলি একটা ওয়ার্ড লিখতে পারবো না, এটাকে আমার সম্পূর্ণ একটা বাক্যে রূপান্তর করতে হবে, আগে সাবজেক্ট এবং ভার্বের সাথে রিলেশনে রেখে। The stranger replied that he was from Dhaka. প্রশ্নের উত্তরে আমরা রিপ্লাইড লিখবো। এরপরে the woman asked him again, আবার তাকে জিজ্ঞেস করলো, কারণ প্রথমে একটা কোশ্চেন ছিল, মধ্যখানে একটা ব্রেক, আবার জিজ্ঞেস করলো, এজন্য again,
হোয়াই হি ওয়াজ দেয়ার, কেন সে এখানে সে এসেছিল, কোথায় জানো, হোয়াই, এখানে হোয়াই এর পরিবর্তে, অথবা ওয়ান্টেড টু নো দ্য রিজন, হ্যাঁ আস্ক হিম দ্য রিজন লিখলেও হবে। এরপরে দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড अगेन দ্যাট, সে আবার উত্তর যে হি ওয়াজ লুকিং ফর, আই এম লুকিং কি হবে এখন, হি ওয়াজ লুকিং ফর আ ম্যান নেমড আকমল। দ্য ওম্যান আস্কড হিম হু হি ওয়াজ, মহিলাটা জিজ্ঞেস করলো তাকে যে কে সে ছিল। দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড দ্যাট হি ডিডন্ট নো, আই ডোন্ট নো, ডিডন্ট নো হিজ রিয়েল আইডেন্টিটি, বাট, দেখো এখানে বাট কিন্তু বসে গিয়েছে লিঙ্কার হিসাবে, বাট এখানে বাট তোমার রাখতেই হবে, বাট হি উড ওয়ার্ক উইথ হিম ইন এ ফার্ম। দ্য ওমেন বেগড পার্ডন অথবা অ্যাপোলোজাইজড, ওই যে সরি এর পরিবর্তে